আসসালামু আলাইকুম। আমি মাসুমা আক্তার, সহকারী শিক্ষক, ফতুল্লা পাইলট হাই স্কুল। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে অভিনন্দন ফতুল্লা পাইলট অনলাইন স্কুলে। আজকের তোমাদের বিষয় হচ্ছে ব্যবসা উদ্যোগ। আমি তোমাদের আজকে প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের পাঠে চলে যাই। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করি, একটু মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই বলো তো, তোমাদের পরিবারের যে অভিভাবক বা তোমাদের বড় ভাই বা বাবা, তারা সবাই যারা কাজ করেন তারা কি করেন? আমি ধরে নিলাম আমি উত্তর পেয়ে গিয়েছি। একজন আমাকে বললা আমার বাবার একটা মুদি দোকান আছে, আরেকজন আমাকে বললা আমার বাবার একটা গরুর খামার আছে, আরেকজন বললা আমার বাবার হাঁস মুরগির ফার্ম আছে। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ। এখন দেখো, এখানে অনেকেই অনেক জবাব দিয়েছো, কারো বাবা চাকরিও করতে পারে। এখন আসো, আমি এগুলোকে কেন ধরে নিলাম? এই যে মুরগির ফার্ম, গরুর খামার, তারপর হচ্ছে মুদি দোকান, এগুলো সবগুলো কি বলতো? এগুলো সবগুলোই হচ্ছে ব্যবসা। এই ব্যবসা শব্দটার সাথে তোমরা সবাই সুপরিচিত। এখন চলো আগে আমরা বুঝি ব্যবসাটা কি। এগুলো তো সবগুলোই কাজ, তাই না? তাহলে এই কাজগুলোকে, এটাকে আমরা কেন আবার ব্যবসা বললাম? এখন আমরা জানবো যে ব্যবসা কাকে বলে। তাহলে আমি সংক্ষেপে তোমাদেরকে প্রথমেই বলি যে ব্যবসা বলতে বোঝায় মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। ব্যবসা কাকে বলে? মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে আমাদের অভিভাবকরা বা বাবারা যে কাজটা করতেছেন, সেটা যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হবে, তার ওই ব্যক্তিগত অর্থনৈতিক কর্মকাণ্ডটা সেটা হবে কি? ব্যবসা। তাহলে যার বাবার একটা মুদি দোকান আছে, যে তার মানে হচ্ছেন কি তিনি মুদি দোকানদার, এটা তার একটা ব্যবসা। তারপরে যার একটা গরুর খামার আছে, এটা তার একটা ব্যবসা। এবং ধরো কারো গার্মেন্টস আছে, এটাও তার একটা ব্যবসা। তাহলে আমরা বলতে পারি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই হচ্ছে কি? ব্যবসা। তাহলে আসো আমরা এই যে ব্যবসায়ের সংজ্ঞাটা দিলাম, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকেই ব্যবসা বলা হয়। তাহলে এই কথাটা থেকেই বোঝা যায় যে ব্যবসায়িক যে আওতাটা, এটা আসলে একটা ব্যাপক, তাই না? তাহলে আমাদের পরবর্তী বিষয়, এখন দেখো এটার আওতাটা হচ্ছে কি? একটা ব্যাপক আওতা। হ্যাঁ, এটাকে আমরা আসলে ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে শেষ করতে পারবো না, এটা একটা বিশাল। তো সকল ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোই ব্যবসার আওতায় পড়ে। তাহলে আমরা ব্যবসা সংক্রান্ত সংক্ষিপ্ত একটা ধারণা নিলাম, ব্যবসা কি। এখন আসো, এই ব্যবসাটা তোমাদের সবার মনে প্রশ্ন জাগতে পারে, এই ব্যবসাটা কবে থেকে শুরু হয়েছে, বা এটার উৎপত্তিটা কিভাবে হলো, বা এটা আস্তে আস্তে কিভাবে বিকশিত হলো। তাহলে আমরা এই পরবর্তীতে জানবো ব্যবসায়ের উৎপত্তি এবং ক্রমবিকাশ। মূলত ব্যবসাটার উদ্ভব হয়েছে মানুষের অভাববোধ থেকে। হ্যাঁ, প্রাচীন যুগে মানুষ যখন অনেক কিছুই জানতো না, অভাবটা কিন্তু মানুষের ছিল। তো মানুষ যখন তার অভাবটাকে অনুভব করতে লাগলো, তখন ধারাবাহিকভাবে একটা একটা করে কাজ সৃষ্টি হতে লাগলো। যেমন অভাব থেকে মানুষ পশু শিকারে গেল, তারপর পশু শিকারের পরে তখন দেখা গেল যে তাদের শুধু এই পশু শিকার দিয়ে তাদের হচ্ছে না, তখন তারা কি করলো? শস্য উৎপাদন করলো। এরপরে কি করলো? শস্য উৎপাদন করেও তাদের হচ্ছে না, কারণ একজন একটা শস্য উৎপাদন করতেছে, কিন্তু তার চাহিদা
আরো রয়ে গেছে। তাহলে এই যে চাহিদা শব্দটা আমরা আরেকটা বলতে পারি যে ব্যবসার উৎপত্তি কিন্তু এই চাহিদা থেকেও। তাহলে অভাববোধের পরে আসছে কি চাহিদা, মানুষের দিন দিন চাহিদা বৃদ্ধি পাইছে, সেই সাথে সাথে ব্যবসায়েরও সৃষ্টি হয়েছে। তো যখন তার চাহিদার সৃষ্টি হলো তখন সে কি করলো, এই শস্য উৎপাদন করে সে ক্ষান্ত নাই, থেমে নেই, তখন সে কি করলো, এই শস্যটাকে বিনিময় করলো। তার মানে বিনিময় যুগ সৃষ্টি হলো, একটার পরে একটা পণ্য দিয়ে আরেকটা পণ্যের বিনিময়, এইভাবে। এরপরে তখন বিনিময় যখন তাদের সীমাবদ্ধতা বিনিময়ের মধ্যেই তারা থাকছে না, আরো বেশি তাদের চাহিদা সৃষ্টি হচ্ছে, তখন কি করলো, তারা এই বিনিময়ের মাধ্যম আবিষ্কার করলো। হ্যাঁ, তখন বিনিময়ের মাধ্যম হিসেবে তারা কি বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক, মূল্যবান মুক্তা, কুড়ি এগুলো ব্যবহার করতো। এরপরে আস্তে আস্তে দেখা গেল কি, এর পরবর্তীতে তারা দেখা গেল যে এই কুড়ি, মুক্তা, শামুক এগুলোর প্রচলন গিয়ে আস্তে আস্তে আবার মুদ্রা আবিষ্কার হলো, কাগজি মুদ্রা আবিষ্কার হলো। এখন দেখো আস্তে আস্তে কিন্তু আমরা এখন বিনিময়ের মাধ্যম হিসেবে অনেক আধুনিক একটা পর্যায়ে চলে গেছি। আমরা মোবাইল ব্যাংকিং করতে পারতেছি। এই যে দেখো করোনা পরিস্থিতি সব কিছুই কিন্তু লকডাউন ছিল, তারপরও মানুষের কিন্তু কাজ বন্ধ নেই। মানুষ ঘরে বসেই কাজ করছে এবং ঘরে বসেই উপার্জন করছে, ঘরে বসে তার অর্থটা কিন্তু চলে আসতেছে। এটাও কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এগুলো কি আধুনিকতার কারণে হচ্ছে, মানুষের চাহিদা থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসার উৎপত্তির মূল কারণ হচ্ছে অভাববোধ এবং চাহিদার কারণে এটা দিন দিন প্রসারিত হয়েছে, এবং এত প্রসারিত হয়েছে এটা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। তাহলে আমরা এই ক্রমবিকাশকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগে কি করতো মানুষ, পশু শিকার করতো, মৎস্য শিকার করতো, ফলমূল আহরণ করতো, কৃষিকাজ করতো, দ্রব্য বিনিময় করতো। যখন এরপরে মানুষ থেমে নেই, মানুষের চাহিদা কিন্তু বাড়তেই থাকে। তারপরে শুরু হলো কি, বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক, ঝিনুক, কড়ি, পাথর এগুলোর ব্যবহার করতো। তারপরে আবার স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য ধাতব মুদ্রারও ব্যবহার করত। এসব মুদ্রা ব্যবহার করার পর কি হলো, কাগজি মুদ্রার প্রচলন সৃষ্টি হলো। তাহলে আমরা বলতে পারি আজকে যে আমরা টাকা, যে নোটগুলো ব্যবহার করতেছি সেগুলোর আবিষ্কার হয়েছে মধ্যযুগে। তারপর হচ্ছে এরপরে কাগজ মুদ্রা আবিষ্কৃত হওয়ার পরে তৈরি হলো বাজার, শহর। এরপরে আবার বাজার, শহর যখন হলো তখন ব্যবসাগুলো একটা একটা করে সংগঠিত হতে লাগলো, তার মানে ব্যবসা সংগঠনের উদ্ভব হলো। এরপরে দেখো ব্যবসা সংগঠিত যখন হলো তখন এটা কিন্তু আর একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে নেই, এটা একটা ব্যাপকতায় চলে গিয়েছে। তারপরে তখন দেখো এই যখন ব্যাপকতা হলো তার মধ্যে মাধ্যমে শুরু হলো কি, শিল্প বিপ্লব। এটা হচ্ছে আধুনিক যুগের মধ্যেই পড়ে। তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চলে আসলো, শিল্প কারখানা সৃষ্টি হলো, বৃহদায়তন উৎপাদন ও বন্টন হলো। এছাড়াও আবার কি, কাজের সুবিধার জন্য অর্থগুলোকে সবার সহজলভ্য করার জন্য, সহজতর করার জন্য কি হলো, ব্যাংক ব্যবসা চালু হলো। নিরাপত্তার জন্য বীমা সৃষ্টি হলো। হ্যাঁ, এখন ব্যাংকের কাজটা আরও সহজ করার জন্য মানুষ কি করলো, এটিএম কার্ড উদ্বোধন করলো। এটিএম কার্ডের পরে কি এখন কি হচ্ছে, যে এটিএম কার্ড ব্যবহার করতে হলে তাকে একটা বুথে যেতে হচ্ছে, বুথ থেকে টাকা সংগ্রহ করতেছে। মানুষ চাইতেছে আরও যদি সহজ কিছু করা যায়। তারপর হলো মোবাইল ব্যাংকিং, এখন দেখা যায় মোবাইলের মাধ্যমে সে যে কোনো ধরনের লেনদেন করতে পারছে। তাহলে দেখো এই যে চাহিদার কারণেই কিন্তু এত কিছু হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে আধুনিক থেকে আধুনিক যুগ আরও অনেক কিছুই সৃষ্টি হবে পরবর্তীতে। এই হচ্ছে আমাদের ব্যবসার উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে জানলাম। ছাত্রছাত্রীরা তোমরা সবাই বুঝেছো তো? তোমরা যদি আমার এই পাঠগুলো, কথাগুলো ভালো করে শোনো, তোমাদের জন্য পড়তে ধরতে অনেক সহজ হয়ে যাবে, তোমরা বিষয়টা সহজেই বুঝতে পারবা। তো এখন আমাদের পরবর্তী পাঠে যাই। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে ব্যবসার আওতা এবং প্রকারভেদ। আমি শুরুতেই বলেছিলাম ব্যবসাটা আসলে একটা বিশাল, একটা ব্যাপক আওতা। এর আওতাকে তুমি সীমাবদ্ধ রাখতে পারবে না। আর ব্যবসাটা এত বড় হয়ে গেছে যার কারণে এটাকে আমরা একটু প্রকারভেদে নিয়ে আসছি। বিভিন্ন প্রকারে এটাকে ভাগ করা হয়েছে যাতে করে বুঝতে সুবিধা হয় যে কোন ব্যবসাটা আসলে কোন খাতে পড়ে। সেই আর ব্যবসা এখন শুধুমাত্র ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় বা আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধতা নেই, সীমিত নেই। হ্যাঁ, আমরা সেবামূলক কাজগুলোকেও এখন কিন্তু ব্যবসায়ের অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে সেই হিসাবে বলতে পারি আমাদের ব্যবসাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে বাণিজ্য, একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। হ্যাঁ, প্রথমে আসো
শিল্প কাকে বলে? শিল্প হচ্ছে পণ্য উৎপাদন সংক্রান্ত সকল কাজকে শিল্প বলে। তাহলে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি যে উৎপাদনের বাহন হচ্ছে শিল্প, উৎপাদনের বাহন হচ্ছে শিল্প। এবং যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ এবং সেই প্রাকৃতিক সম্পদটাকে কাঁচামালে রূপ দান করা, হ্যাঁ, এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে কি? শিল্প। এখন দেখো, এই যে আমরা যেটা বললাম যে কাঁচামাল সংগ্রহ করে সেটাকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা, এটার কাজ কি তোমরা জাস্ট একটু ভাবো তো ছাত্রছাত্রীরা, এটা কি জাস্ট আমাদের দেখাশোনা অল্প কিছু কাজের মধ্যে কি পড়ে, নাকি এটার অনেকগুলোই আছে। আর সেই জন্য এই শিল্পটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে প্রজনন শিল্প, একটা হচ্ছে নিষ্কাশন শিল্প, একটা হচ্ছে নির্মাণ শিল্প, সেবা শিল্প, উৎপাদন শিল্প। তাহলে প্রজনন শিল্প কাকে বলে? উৎপাদিত সামগ্রীগুলো পুনরায় সৃষ্টি বা উৎপাদন কাজে ব্যবহার করা হয় যেটাকে, সেটা হচ্ছে কি? প্রজনন শিল্প। যেমন নার্সারি, আমরা এক গাছ থেকে আরেক গাছ সৃষ্টি করতেছি। তারপর আসলে নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে কি? যে ভূগর্ভস্থ থেকে কোনো কিছুকে উত্তোলন করা, সম্পদ আহরণ করা, এটা হচ্ছে কি? নিষ্কাশন শিল্প। নির্মাণ শিল্প তো জানো, রাস্তাঘাট সেতু নির্মাণ করা, এগুলো নির্মাণ শিল্পের মধ্যে পড়ে। সেবা শিল্প। সেবা শিল্প হচ্ছে যে বিভিন্ন ধরনের সেবা, যেমন কি তুমি একজনকে ব্যাংকিং সেবা দিচ্ছ, হ্যাঁ, একজন উকিল তার সেবার মাধ্যমে কারো কোনো সমস্যা সমাধান করতেছে, এটাও কিন্তু একটা সেবা দান করা। একজন চিকিৎসক ডাক্তার রুগীকে সেবা দিচ্ছে, এটাও কিন্তু একটা সেবা, এটাও কিন্তু ব্যবসার অন্তর্ভুক্ত। তাহলে এগুলো হলো কি? সেবামূলক শিল্প। তারপরে আসো, যেমন বিদ্যুৎ, গ্যাস এবং ব্যাংকিং ও স্বাস্থ্যসেবা। তারপরটা হলো কি? উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে শিল্পের শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার নাম হচ্ছে কি? উৎপাদন শিল্প। তার পরবর্তী ধাপটা হচ্ছে বাণিজ্য। বাণিজ্য কাকে বলে? এই যে আমরা একটা পণ্যকে কাঁচামাল থেকে শিল্পে রূপান্তরিত করলাম, তাহলে শিল্পে রূপান্তরিত হওয়ার পর এটা তো উৎপাদকের কাছে থাকে না, এটাকে ভোক্তার কাছে পৌঁছে দিতে হয়। তাহলে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যত ধরনের কার্য সংগঠিত হয়, সকল ধরনের কাজই হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে কি? পণ্য বিনিময় মানে ক্রয় বিক্রয় করা, পরিবহন, হ্যাঁ, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন, এগুলো সবই হচ্ছে কি? এই বাণিজ্যের অন্তর্ভুক্ত। বাণিজ্য কি করতেছে? পণ্যগুলো সত্ত্ব রূপান্তর করতেছে, সত্ত্বগুলোর পরিবর্তন করতেছে। হ্যাঁ, কতগুলো সত্ত্ব হচ্ছে কি? এক হচ্ছে স্থানগত, তারপর হলো সত্ত্বগত, হ্যাঁ, তারপর হচ্ছে সময়গত, অর্থগত, যুগিগত, তথ্যগত, এই ধরনের যে তোমার বিভিন্ন ধরনের বাধা আছে, সেগুলো বাণিজ্যের মাধ্যমে দূরীকরণ করা হচ্ছে। এরপর আসো প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা যে ব্যবসায়িক কর্মকাণ্ডের মাধ্যমে এই মানুষকে সেবা প্রদান করা হয়, সেটা হচ্ছে কি? প্রত্যক্ষ সেবা। তো প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে হচ্ছে কি? আইন বৃত্তি, ডাক্তার, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে সামগ্রিক কাজগুলো, এগুলো সবগুলোই অর্থের মাধ্যমে যেগুলো পরিচালিত হবে, মুনাফা অর্জনের জন্য পরিচালিত হবে, এই সবগুলোই ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। এবং এই ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শিল্প, দ্বিতীয়টা হচ্ছে বাণিজ্য, তৃতীয়টা হচ্ছে প্রত্যক্ষ সেবা। চলো এবার আমরা আমাদের পরবর্তী পাঠে যাই। পরবর্তী পাঠটা হচ্ছে, এই যে দেখো, পরিবেশ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণত জানি যে আমাদের চারপাশে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যত উপাদান আছে সবগুলো সমন্বয়ে কিন্তু একটা পরিবেশ সৃষ্টি হয়। ঠিক ব্যবসায়ের ক্ষেত্রেও ঠিক তাই। একটা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে তার সাথে সম্পৃক্ত সকল ধরনের প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক সকল উপাদান নিয়ে একটা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হয়। একটা ব্যবসায়ের জন্য ব্যবসায়িক পরিবেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ খুবই অনুকূলে দেখে কিন্তু সেই প্রাচীন আমল থেকেই কিন্তু ব্যবসার একটা সুপরিচিতি বাংলাদেশের মধ্যে রয়েছে। এবং এক সময় সোনার গায়ের জামদানি, হ্যাঁ,
জাহাজ নির্মাণ শিল্প, এগুলোর জন্য পৃথিবীর বুকে সেই অনেক আগে থেকেই বাংলাদেশ ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিল। এখন তাহলে আমরা বলতে পারি যে এই ব্যবসায়িক পরিবেশের যে উপাদানগুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক যেগুলো আমরা তো জানি যেগুলো মানুষের হাতে নিয়ন্ত্রিত নয়, প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একটা ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার জন্য এই প্রাকৃতিক পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রাকৃতিক পরিবেশগুলোর উপাদান কি কি? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী ইত্যাদি। তার পরবর্তীটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের কারণেই কিন্তু ব্যবসা, উন্নতি, হ্যাঁ অবনতি, সফলতা বিফলতা যাই বলো তাই হয়। হ্যাঁ, আমাদের দেশের অর্থনৈতিক পরিবেশটা যদি আরো বেশি সমৃদ্ধশালী হতো তাহলে আমাদের দেশটা কিন্তু একদম এখন উন্নত দেশ হয়ে যেত। হ্যাঁ, এই অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে কিন্তু আস্তে আস্তে আমাদের দেশটার কিন্তু উন্নতি হচ্ছে। তাহলে অর্থনৈতিক পরিবেশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলো হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগ, মূলধন, অর্থ, ব্যাংকিং। যে দেশের এই অর্থনৈতিক পরিবেশের কাজগুলো সহজলভ্য, ব্যবসায়ীরা সহজে উপকৃত হয় এবং অনুকূলে থাকে, সেই দেশটার ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা খুব সহজ হয়। তারপর আসো সামাজিক পরিবেশ। সামাজিক বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কোনো দেশের ধর্মীয় সাংস্কৃতিক যে রীতিনীতি এগুলোর বহির্ভূত কিন্তু ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা যায় না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ হচ্ছে কি মুসলমান, যার কারণে আমাদের দেশে এই মদ মুসলমানদের জন্য একটা হারাম পানীয়। তো এখন যদি কেউ বাংলাদেশে এই মদ ব্যবসাটাকে প্রচলন করতে যায়, এটার জন্য তার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কিন্তু উন্নত দেশে, হ্যাঁ যেখানে মদ খুব সহজ, সেখানে কিন্তু এটা কোনো কঠিন বিষয় না। তাহলে সামাজিক বিষয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সামাজিক বিষয়গুলোর উপাদান হচ্ছে কি জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিল্প ও সংস্কৃতি, ঐতিহ্য, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ উপাদান। তার পরবর্তীতে হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কোনো দেশের সরকার যদি ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে ইতিবাচকভাবে পরিচালিত না করে, ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর ইতিবাচক প্রভাব না পড়ে, তাহলে কিন্তু সেই ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে রাজনৈতিক পরিবেশগুলো সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক, এই সবগুলো উপাদানই জড়িত। হ্যাঁ, তাহলে আমাদেরকে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদের এই বিষয়গুলো আমাদের অনুকূলে থাকতে হবে। তারপর আসো আইনগত পরিবেশ। আইনগত পরিবেশ হচ্ছে কি যে আইনগুলো দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, এটা প্রত্যেকটি দেশের মধ্যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য কিছু নির্দিষ্ট নীতি নির্ধারণ করা হয়। সেই নীতি নির্ধারণগুলো হচ্ছে এই আইনগত পরিবেশের উপাদান। যেমন হচ্ছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন ইত্যাদি। তারপর আসো প্রযুক্তিগত পরিবেশ। বর্তমান সময়ের জন্য প্রযুক্তি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রযুক্তির কারণে কিন্তু দিন দিন আধুনিক হচ্ছে, হ্যাঁ ব্যবসার উন্নতি হচ্ছে। তাহলে যে প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়বে, সেই ব্যবসায়িক কর্মকাণ্ড পিছিয়ে পড়বে, স্বাভাবিক বিষয়। তাহলে সেই প্রযুক্তিগত পরিবেশের উপাদানগুলো হচ্ছে প্রযুক্তিগত শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তিগত নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তির আমদানির সুযোগ সুবিধা, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা পরিশেষে বলতে পারি, যদি আমরা আমাদের বাংলাদেশটাকে ব্যবসার দিকে অনুকূলে নিতে চাই, উন্নতি করতে চাই, তাহলে আমাদের এই পরিবেশ যে উপাদানগুলো আছে পরিবেশের, সেগুলোকে আমাদের অনুকূলে রাখতে হবে। যদি কোনো বাধা আসে, বিপত্তি আসে, সেগুলোকে দূর করে আমরা যদি আমাদের ব্যবসায়িক কর্মকাণ্ডগুলোকে সহজভাবে পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশও একসময় একদম উন্নত দেশগুলোর মতনই অনেক ব্যবসায়িক কর্মকাণ্ডের উন্নতি করতে পারবে। এমনিতেও আমরা কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশ এখন আধুনিক বিশ্বে অনেক ব্যবসায়িক কর্মকাণ্ড দিয়ে কিন্তু সামনে এগিয়ে গিয়েছে। তারপরও চলতে গেলে কোনো রকম যে বাধার সম্মুখীন হবে, এই পরিবেশগত ব্যবসায়িক পরিবেশের যে উপাদানগুলো আছে, সেগুলো কোনো উপাদানে যদি কোনো বাধা বিপত্তি আসে, সেগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আরও আমরা সফলকাম হব। হ্যাঁ ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালোভাবে বুঝেছো তো? যদি বুঝে থাকো তাহলে তোমাদের এই পাঠগুলো সবাই ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, দেখবে, বুঝবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।